আজ এই কোভিড-19 বৈশ্বিক সংকটের কারণে বাংলাদেশ সহ বিশ্ব বিপর্যস্ত। আমাদের প্রিয় ছাত্রছাত্রীর শিক্ষা জীবনও সংকটাপন্ন। এখন আমি ক্লাসের শুরুতেই কোভিড-19 করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করুন। সাবান পানি দিয়ে বারবার হাত ধুতে হবে, চোখ মুখ বা নাকে হাত দেওয়া বন্ধ করতে হবে, কাশির সময় মুখ ঢাকুন এবং টিস্যু ব্যবহার করুন। বেশি মানুষের জমায়েত এড়িয়ে চলার চেষ্টা করুন। অল্প জ্বর কাশি হলে বাড়িতেই বিশ্রাম নিন। জ্বর কাশি বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সাম্প্রতিক তথ্যের বিষয়ে ওয়াকিবহাল থাকুন। আমি ডক্টর মোহাম্মদ মজিদুল হক, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। বা উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 11 জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। এবং এই বর্তমান টাইমটা চলছে বায়োটেকনোলজির টাইম। এখন এই শিক্ষণ ফলে তোমরা এই পাঠ শেষে শিক্ষার্থীগণ যা জানতে পারবে তা হচ্ছে জৈব প্রযুক্তি কি তা বলতে পারবে, টিস্যু কালচারের প্রকারভেদ জানতে পারবে, টিস্যু কালচার পদ্ধতির ধাপগুলো বর্ণনা করতে পারবে। বায়োটেকনোলজি, বায়োলজি এবং টেকনোলজি নামক দুটি শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে এই অর্থবোধক বায়োটেকনোলজি শব্দটি। তাহলে আমরা দেখছি যে বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি এটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। একটা হচ্ছে বায়োলজি এবং অপরটি হচ্ছে টেকনোলজি। বায়োলজি এবং টেকনোলজি এই দুইটি শব্দের সমন্বয়ে অর্থবোধক বায়োটেকনোলজি শব্দটি এসছে। এখন এই বায়োলজি মানে বিজ্ঞানের একটি শাখা, জীববিজ্ঞান। এখানে উদ্ভিদ এবং প্রাণী উভয়ের টেকনোলজি নিয়ে কাজ করবে বায়োটেকনোলজি। এখন বায়োটেকনোলজিকে আমরা যদি সংজ্ঞায়িত করতে যাই তাহলে আমরা সিম্পলভাবে সংজ্ঞায়িত করলে যেটা পাবো যে মানব কল্যাণে জীবের প্রযুক্তিগত ব্যবহারের কলাকৌশলকে বলে জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। কি বললাম? মানব কল্যাণে। প্রথমটাই হতে হবে যে বায়োটেকনোলজির কাজটাই হচ্ছে মানব কল্যাণ। মানব কল্যাণ। এখন মানব কল্যাণ মানে মানুষের দৈনন্দিন উপকারে প্রয়োগ করতে হবে, দৈনন্দিন জীবনের উপকার করতে হবে। এখন দৈনন্দিন উপকারের মধ্যে তোমরা সহজেই অনুধাবন করতে পারছো যে কি উপকার করছে আমাদের এই যে করোনা ভাইরাস শনাক্তকরণ নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখন বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে করোনা ভাইরাস, আর যার দ্বারা ঘটিত রোগ প্যান্ডেমিক, সেটা হচ্ছে কোভিড-19। এই যে কোভিড-19 রোগটি হচ্ছে করোনা ভাইরাসের কারণে, এই করোনা ভাইরাসটি শনাক্তকরণ করা হয়েছে বলেই নাম দিতে পেরেছে করোনা ভাইরাস। তো এই শনাক্তকরণ কে করলো, কোন প্রযুক্তি করলো? সেটি করলো কে? বায়োটেকনোলজি। তাহলে বায়োটেকনোলজির বিভিন্ন প্রায়োগিক দিক বা মানব কল্যাণে বায়োটেকনোলজি বর্তমান যুগে অত্যন্ত সমাদৃত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রাঞ্চ বা শাখা, যা জীববিজ্ঞানের শাখা হচ্ছে বায়োটেকনোলজি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ বা শাখা। এই ব্রাঞ্চে দেখো যে সারা বিশ্ব এখন
ব্যস্ত রয়েছে এই বায়োটেকনোলজির আরও উন্নতি সাধন। এখন করোনা ভাইরাস যে শনাক্তকরণ করা হয়েছে, এখন এটার কিভাবে অ্যান্টিবায়োটিক তৈরি হবে বা এটাকে কিভাবে নিরাময় করা যাবে, এই নিয়ে গোটা বিশ্বের বিজ্ঞানীরা এখন সচেষ্ট। তো যাই হোক, তাহলে বায়োটেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে জীববিজ্ঞানের শাখা। তো এই বায়োটেকনোলজি জিন প্রকৌশলে ব্যবহার করা হচ্ছে বা জিন প্রযুক্তিতে, কৃষিক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এবং ওষুধ তৈরিতে, অ্যান্টিবডিতে, বিভিন্ন ক্ষেত্রে এখন এই বায়োটেকনোলজির গুরুত্ব রয়েছে। আমি সেই সম্পর্কে বিস্তারিত যাব না, দু একটা নমুনা আমি দিলাম যে জিন প্রকৌশলে বা জেনেটিক গবেষণায়, যেমন ভাইরাস শনাক্তকরণে, অ্যান্টিবডি তৈরি, ইনসুলিন তৈরি। কৃষিক্ষেত্রে দেখো যে আগে ধান ফলন হতো কত, ধানের ফলন 4 মণ 5 মণ বিঘা হতো আজ থেকে 40-50 বছর আগে। এখন জমির পরিমাণ কমে গেছে, কিন্তু খাদ্যের চাহিদা বেড়ে গেছে, মানুষ বেড়ে গেছে। সেই এতগুলো মানুষের খাদ্যের চাহিদা পূরণ করছে বায়োটেকনোলজি। আজকে দেখো যে 1 বিঘা জমিতে যেখানে আগে 5 মণ ধান হতো, এখন সেটা 30 মণের কাছে চলে গেছে। তাহলে উন্নত জাতের ফসল উৎপাদন, রোগ প্রতিরোধী জাতের ফসল উৎপাদন, এইভাবে চিকিৎসার অ্যান্টিবডি, ইনসুলিন, জিন গবেষণা। এখন দেখতে পাচ্ছ যে PCR মেশিন নিয়ে যে কোভিড-19 গবেষণা চলছে, করোনা ভাইরাস নিয়ে গবেষণা চলছে, এগুলো সব হচ্ছে জৈব প্রযুক্তি। যাই হোক, আমি জৈব প্রযুক্তি সম্পর্কে এখন পরের ধাপে চলে যাব। জৈব প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টিস্যু কালচার। সেই টিস্যু কালচার নিয়ে আমি তার টেকনিক নিয়ে বেশি আলোচনা করব। এন্ড টিস্যু কালচার কি? টিস্যু কালচার, এই টিস্যু কালচার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। টিস্যু কালচার টেকনিকের মাধ্যমে আমরা উন্নত জাতের ফসল পাচ্ছি। টিস্যু কালচার সারা বিশ্বে এখন সমাদৃত। অ্যান্ড টিস্যু কালচার জিনিসটা কি সেটা একটু হালকা তোমাদের ধারণা দিচ্ছি। সাধারণভাবে কোনো বিভাজনক্ষম অংশকে জীবাণুমুক্ত মিডিয়ামে আবাদ বা কালচার করার পদ্ধতিকে টিস্যু কালচার বলে। তাহলে তোমরা টিস্যু কালচার কাকে বলে জানলে? সাধারণভাবে কোনো বিভাজনক্ষম অংশকে। আর বিভাজনক্ষম অংশটা কি? যে বিভাজনক্ষম অংশ হচ্ছে উদ্ভিদের বা জীবের যে অংশটা বিভাজিত হতে পারে বা তার কোষগুলোর বৃদ্ধি ঘটতে পারে, বৃদ্ধি পেয়ে তার বড় হতে পারে। তাহলে বিভাজনক্ষম অংশ কোনগুলো হতে পারে? একটা উদ্ভিদের কল্পনা করলে উদ্ভিদের কাণ্ডের শীর্ষমুকুল হতে পারে, পার্শ্বমুকুল হতে পারে, পাতা হতে পারে, মূলের অংশ হতে পারে, সিড হতে পারে, ম্যাচুড ইমম্যাচুড, এইভাবে অ্যান্থার হতে পারে। এই সমস্ত বিভাজনক্ষম অংশ বা অঙ্গকে কি করব আমরা? জীবাণুমুক্ত মিডিয়ামে, জীবাণুমুক্ত বা অ্যাসেপটিক বা স্টেরাইজড পরিবেশে। কারণ এই যে জীবাণু ঢুকলেই সেটা টিস্যু কালচার সিস্টেমটাকেই নষ্ট করে দিতে পারে। ওই জন্য জীবাণুমুক্ত মিডিয়ামে, মিডিয়াম বা আবাদ। জমি চাষ করতে যেমন জমি আবাদ করতে হয়, লাঙল দিতে হয়, পানি দিতে হয়, কাদা করতে হয়, সেরকম এখানে আমরা ইনভিট্রো কালচার অর্থাৎ একটা ল্যাবরেটরির ভিতরে আমরা কি করব? একটা উদ্ভিদের অংশ নিয়ে পুরো একটা উদ্ভিদকে আমরা উৎপাদন করব এই টিস্যু কালচার পদ্ধতিতে। ওই জন্যে এখন প্রত্যেকটা জীব অর্থাৎ প্রতিটা উদ্ভিদের, প্রতিটা প্রাণীর বেঁচে থাকার জন্য স্বাভাবিক পুষ্টি মাধ্যম রয়েছে। ম্যাক্রো এলিমেন্টস, মাইক্রো এলিমেন্টস, ভিটামিন,
বিভিন্ন হরমোন এগুলো প্রয়োজন হয় এবং সেগুলো গ্রহণ করে সমস্ত জীব তার পুষ্টি চাহিদা মিটিয়ে থাকে। ওই একই পুষ্টিগুলো আমরা কালচার মিডিয়ামে মিশ্রণ করব, দিয়ে সেখানে আমরা উদ্ভিদের অংশকে কালচার করে নতুন উদ্ভিদের সৃষ্টি করব। এটাই হচ্ছে টিস্যু কালচার। কারণ টিস্যু কালচার প্রকারভেদ, টিস্যু কালচারের প্রকারভেদ। লিখি না, টিস্যু কালচার টিস্যু কালচারের প্রকারভেদ। টিস্যু কালচারের প্রকারভেদ প্রথমে আসছে ম্যাচুর এমব্রায়ো কালচার। ম্যাচুর এমব্রায়ো কালচার, ম্যাচুর এমব্রায়ো কালচার। এক নম্বর আছে ম্যাচুর এমব্রায়ো কালচার। ম্যাচুর মানে পরিপক্ক, পরিণত বা পরিণত বীজ কালচার। দুই নম্বরে আসবে ইমম্যাচুর কালচার। ইমম্যাচুর ইমম্যাচুর এমব্রায়ো কালচার। ইমম্যাচুর মানে অপরিণত, অপরিণত বীজ, অপরিণত বীজ। তিন নম্বরে আসবে অর্গান কালচার। অর্গান কালচার, অর্গান মানে অঙ্গাণু। এখন উদ্ভিদের যে কোনো অঙ্গাণু বা অংশই বা অঙ্গই হচ্ছে অর্গান কালচার। এটা হতে পারে শুট টিপ কালচার, এটা আবার কয়েক ভাগে হতে পারে। শুট টিপ কালচার। অর্গান কালচারের আরেকটা অংশ হচ্ছে রুট কালচার। রুট কালচার। অর্গানের আরেকটা কালচার হচ্ছে লিফ কালচার। আরেকটা হচ্ছে অ্যান্থার কালচার। অ্যান্থার কালচার। তাহলে অর্গান কালচারের মোটামুটি আমরা কয়েকটি অংশ দেখতে পাবো। শুট টিপ অর্থাৎ কাণ্ডের শীর্ষের অংশের কালচারটাকে আমরা বলবো শুট টিপ কালচার। তারপর রয়েছে রুট টিপ মানে মূলের অংশ কালচার। লিফ টিপ, লিফ কালচার, লিফ অর্থাৎ পাতার অংশ বিশেষ কালচার করা হবে। আর অ্যান্থার কালচার, অ্যান্থার কালচার অর্থাৎ পরাগধানী কালচার। তাহলে এই তিনটা, এছাড়া আরো রয়েছে আমাদের চার নম্বরে রয়েছে ক্যালাস কালচার। ক্যালাস কালচার বিভিন্ন অঙ্গ থেকে যখন ক্যালাস উৎপাদন করা হয়, সেই ক্যালাস থেকে রিজেনারেশনের মাধ্যমে একটা নতুন উদ্ভিদ সৃষ্টি করাই হচ্ছে ক্যালাস কালচার। 5 নম্বরে আছে সেল কালচার। সেল কালচার এই সেল কালচার মানে জীবের কোনো একটি সিঙ্গেল কোষকেই আমরা কালচার মিডিয়ামে দিয়ে নতুন একটা
উদ্ভিদ পেতে পারি বা উদ্ভিদ জন্মাতে পারি। তাহলে জীবের যে কোনো একটি সিঙ্গেল সেল বা কোষ কালচার করে নতুন উদ্ভিদ সৃষ্টিটাই হচ্ছে সেল কালচার। 6 নম্বরে আসছে প্রোটোপ্লাস্ট কালচার। প্রোটোপ্লাস্ট কালচার, প্রোটোপ্লাস্টের অংশটাকেই আমরা কালচার মিডিয়ামে দিয়ে সেখান থেকে নতুন একটি উদ্ভিদ জন্মাতে পারি, সেটাই হচ্ছে প্রোটোপ্লাস্ট কালচার। তাহলে টিস্যু কালচারের প্রকারভেদ তোমরা মোটামুটি 6 প্রকারের পেলে। তার মধ্যে অর্গান কালচারটা আবার কয়েক ভাগে বিভক্ত। এখন টিস্যু কালচারের কতগুলো ধাপ রয়েছে। টিস্যু কালচার টেকনিকে চলে যাব আমি, যে টিস্যু কালচারটা একটা ল্যাবরেটরিতে কিভাবে কালচার করা হয়। তো এখানে কয়েকটি ধাপ বা স্টেপ অতিক্রম করেই একটা অঙ্গাণু থেকে বা অঙ্গ থেকে বা টিস্যু থেকে নতুন একটি উদ্ভিদ, পূর্ণাঙ্গ উদ্ভিদ, একবার শুট রুট সহ একটা উদ্ভিদ আমরা কিভাবে পেতে পারি, সেই ধাপগুলো আমি আলোচনা করব। প্রথমেই যেটা করতে হবে, তাহলে আমি স্টেপ অফ টিস্যু কালচার, স্টেপ অফ টিস্যু কালচার। প্রথমে আসবে এক্সপ্ল্যান্ট সিলেকশন। এক্সপ্ল্যান্ট কি জিনিস আগেই আমি বলেছি যে টিস্যু কালচারের বিভিন্ন অংশ থেকে আমরা কালচার করতে পারি। রুট টিপ, শুট টিপ অর্থাৎ অর্গান কালচার, সেল কালচার, ম্যাচুর সিড অর্থাৎ ম্যাচুর এমব্রায়ো, তারপরে ইমম্যাচুর এমব্রায়ো প্রভৃতি যে অংশটাকে আমি কালচার করব সেই অংশটাকেই বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। তো কোন অংশ থেকে কোন অঙ্গাণুটাকে আমি কালচার করব সেটা আগে সিলেকশন বা বাছাই করে নিতে হবে। তারপরে করতে হবে কি, ওই এক্সপ্ল্যান্টটাকে আমাকে কালচার মিডিয়ামে দিতে হবে। তাহলে কালচার মিডিয়ামটা কি করতে হবে, তৈরি করতে হবে। তাহলে প্রিপারেশন অফ কালচার মিডিয়াম। তাহলে নেক্সট ধাপটা হচ্ছে প্রিপারেশন অফ কালচার মিডিয়াম, অর্থাৎ কালচার মিডিয়ামটাকে আমি তৈরি করব। এখন কালচার মিডিয়াম তৈরি করতে গেলে অনেকগুলো ল্যাব ইকুইপমেন্টস লাগে। এমনি এমনি তো কালচার করা যাবে না। কালচার করার জন্যে যে রাসায়নিক উপাদানগুলো, পুষ্টি উপাদানগুলো বা কিছু কেমিক্যালস লাগবে। সেই কেমিক্যালস ছাড়াও কিছু ইনস্ট্রুমেন্টস লাগবে, ল্যাব ইকুইপমেন্টস লাগবে। আমরা সেগুলোকে আবার একটা প্রসেস অনুসারে কালচার করব, প্রিপারেশন করব। তো আমার এখানে কিছু মিডিয়াম যে তৈরি করব, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন কালচার মিডিয়ামের কথা বলেছেন। তার মধ্যে সর্বাধিক ব্যবহৃত মিডিয়ামের নাম হচ্ছে এমএস মিডিয়াম। মিডিয়ামটা হচ্ছে এমএস মিডিয়াম, বেশি ব্যবহৃত। এছাড়া N6 রয়েছে বা চু মিডিয়াম, B5 রয়েছে। তো যাই হোক, সর্বাধিক হচ্ছে এমএস মিডিয়াম ব্যবহৃত। এখন এমএস মিডিয়াম তৈরি করার জন্য আমাদের এই মিডিয়ামের কেমিক্যালসগুলো
বা পুষ্টি উপাদানগুলো হতে পারে ম্যাক্রো বা মুখ্য পুষ্টি উপাদান, ম্যাক্রো এলিমেন্টস বা মুখ্য পুষ্টি উপাদান, মুখ্য পুষ্টি উপাদান। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সল্ট বা লবণ, কার্বন ঘটিত, নাইট্রোজেন ঘটিত বিভিন্ন লবণ। এছাড়া রয়েছে মাইক্রো পুষ্টি উপাদান, নিকেল ঘটিত মাইক্রো বা গৌণ পুষ্টি উপাদান, গৌণ পুষ্টি উপাদান। এছাড়া কিছু ভিটামিন লাগে, কিছু ফাইটোহরমোন লাগে, 2,4-D, IA, IBA, BAP, এরকম বিভিন্ন নামের আমাদের ফাইটোহরমোন লাগে। তো যাই হোক, আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তাহলে দেখা হলো যে মিডিয়াম, এই মিডিয়ামগুলো আবার তৈরি করতে হয়। একটা ডুরান বোতল লাগে, একটা ডুরান বোতলে ডিস্টিল ওয়াটার দিতে হবে। ডিস্টিল ওয়াটারে স্টেরালাইজড ডিস্টিল ওয়াটার, জীবাণুমুক্ত, সেখানে আমরা এই পুষ্টি উপাদানগুলো পরিমাণ মতো দেব। তারপরে আমরা স্টাইরার মেশিনে এটা মিক্সচার করব। তারপরে আমাদের করতে হবে পিএইচটাকে ঠিক করতে হবে। করার পরে আমাকে আগার ঢেলে দিয়ে আগার মিডিয়াম তৈরি করতে হবে। তাহলে প্রিপারেশন অফ কালচার মিডিয়ামের পরে আমাদের এটা কি করতে হবে? স্টেরিলাইজেশন। নেক্সট ধাপ আমার আসছে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন অর্থাৎ জীবাণুমুক্তকরণ। স্টেরিলাইজেশন মানে জীবাণুমুক্তকরণ। আমার যা মিডিয়াম তৈরি করলাম, সেই মিডিয়াম যে বিকারে ডুরান বোতলে বা বিকারে তৈরি করলাম সেটা, এবং ওইটা পরবর্তীতে আমরা যখন ঠান্ডা করে বিভিন্ন বিকারে ঢালবো, তখন আমার যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে, ফরসেপ লাগবে, তারপরে পেট্রি ডিশ লাগবে, বা যা কিছু লাগবে, ফয়েল টয়েল সমস্ত আমরা, বা তুলি থেকে শুরু করে এভরিথিং, নিডেল থেকে শুরু করে যাহা কিছু লাগবে সব কিছু আমরা অটোক্লেভে দিয়ে, অটোক্লেভটাকে অন করে একটা নির্দিষ্ট সময়, সাধারণত 20 মিনিট রাখা হয় 121 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, দিয়ে জীবাণুমুক্ত করা হয়। তাহলে জীবাণুমুক্ত কিসে করবো আমরা? অটোক্লেভ মেশিনে। মেশিনটার নাম হচ্ছে অটোক্লেভ মেশিন। এই অটোক্লেভে দিয়ে জীবাণুমুক্ত করব। নেক্সট ধাপ আসছে আমার ইনোকুলেশন অফ এক্সপ্ল্যান্ট। ইনোকুলেশন অফ এক্সপ্ল্যান্ট অর্থাৎ এই যে এক্সপ্ল্যান্ট আমি নিয়েছিলাম, এটাকে তো অবশ্যই জীবাণুমুক্ত করা হয়েছে। এই ইনোকুলেশন এখন মানে এই এক্সপ্ল্যান্টটাকে আমি এই যে মিডিয়াম তৈরি করলাম, অটোক্লেভে দিয়ে নির্জীব করলাম, ওটা এখন ল্যামিনারিয়ার ফ্লোর ভিতরে নিয়ে গিয়ে পেট্রি ডিশে ঢাললাম বা বিকারে ঢাললাম, নির্জীব বিকার বা নির্জীব পেট্রি ডিশে। সেখানে এখন আমি নির্জীব এক্সপ্ল্যান্টটাকে বা উদ্ভিদের অংশটাকে কি করব? মিডিয়ামে দেব। এই এক্সপ্ল্যান্টটাকে অর্থাৎ অঙ্গটাকে মিডিয়ামে, নির্জীব পরিবেশে মিডিয়ামে স্থানান্তর করাই বা ঠেকানোটাকেই বলা হবে ইনোকুলেশন। তাহলে এক্সপ্ল্যান্টটাকে মিডিয়ামে আমি দেওয়াটাকেই বলবো ইনোকুলেশন। এর পরে রয়েছে, ইনোকুলেশনের পরে আমার নেক্সট ধাপ আসবে ক্যালাস ইনজেকশন।
ক্যালাস ইন্ডাকশন। এই ক্যালাস ইন্ডাকশন, এখানে ক্যালাস সৃষ্টি করতে হবে। যেই আমি এক্সপ্ল্যান্টটা, বীজ হলে বীজ, অ্যান্থার হলে অ্যান্থার, লিফ হলে লিফ, বা শুট টিপ হলে শুট টিপ, যেটাই আমি ইনোকুলেশন করেছি সেখান থেকে ক্যালাস সৃষ্টি হবে। ক্যালাস থেকে আমরা পরবর্তীতে সবুজ প্ল্যান্টলেট বা রিজেনারেশন প্ল্যান্ট পাবো। তাহলে ক্যালাসটা কি? একটা এক্সপ্ল্যান্ট থেকে নিঃসৃত এক ধরনের আঠালো পদার্থ। ক্যালাসটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই দেখো তোমাদের ক্যালাস, এটা একটা ম্যাচুর সিড, বার্লির ম্যাচুর সিড। এই বার্লিটা আমি এক্সপ্ল্যান্ট হিসাবে নিয়েছি এবং এই সিডটাকে যখন আমি ইনোকুলেশন করেছি কালচার মিডিয়ামে, তখন এখানে যে সাদা অংশটা বের হয়েছে, অ্যারো চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে, এটাকেই বলা হচ্ছে ক্যালাস। এই সাদা ক্যালাস বা হলুদ টাইপের ক্যালাস হয়ে থাকে, ওখান থেকে সবুজ উদ্ভিদ জন্মাবে। এই যে ক্যালাস, তাহলে এই ক্যালাস দেখালাম। এখন ক্যালাস সৃষ্টির পরে আসবে প্ল্যান্ট রিজেনারেশন। এর পরের ধাপ কি? প্ল্যান্ট রিজেনারেশন। প্ল্যান্ট রিজেনারেশন, প্ল্যান্ট রিজেনারেশনটা কি? এই যে আমরা হলুদ বা সাদা যে আঠালো অংশ পেলাম বা ক্যালাস পেলাম, ওই ক্যালাসটা থেকে, ক্যালাসটাকে যখন আমি আবার রিজেনারেশন মিডিয়ামে দেব, হ্যাঁ, বিএপি একটু বেশি করে দিয়ে যখন আমি মিডিয়ামে দেব ক্যালাসটাকে, তখন ওই ক্যালাসটাই ধীরে ধীরে, আমি ক্যালাসটাকে কোথায় রেখেছিলাম? ইনকিউবেটরে রেখেছিলাম। ওখান থেকে বের করে আবার রিজেনারেশন মিডিয়ামে দিয়ে সাবকালচার করে আমি আবার ইনকিউবেটরে রাখবো। ওখানে নিয়ন্ত্রিত লাইট থাকবে, নিয়ন্ত্রিত অন্ধকার থাকবে, অর্থাৎ ডার্ক রুমে রাখবো বা ইনকিউবেটরে রাখবো। রাখার পরে কিছুদিন পরেই, কয়েক সপ্তাহ পরে দেখবো যে ক্যালাস থেকে সবুজ প্ল্যান্টলেট বের হচ্ছে। এই যে ক্যালাস থেকে সবুজ প্ল্যান্টলেট বের হওয়া বা উৎপন্ন হওয়াটাকেই বলা হচ্ছে রিজেনারেশন। তোমাদের এটার ছবি দেখানোর চেষ্টা করছি আমি। এই দেখো, ক্যালাস থেকে ধীরে ধীরে সবুজ হচ্ছে, ক্যালাসটা ধীরে ধীরে সবুজ বা গ্রিন অংশ আভা দেখা যাচ্ছে। পরবর্তীতে দেখো যে একটা বিকারে রয়েছে মিডিয়াম, সাদা স্বচ্ছ মিডিয়ামের উপরে ওই ক্যালাস রেখেছিলাম। ক্যালাসটা ধীরে ধীরে নিচে ক্যালাসটা গ্রিন হয়েছে, উপরে আমার কচি পাতা বের হয়েছে। এটাকে আমরা বলছি প্ল্যান্টলেট। তো এই যে প্ল্যান্টলেট উৎপন্ন হলো, এটাকে আমরা বলবো রিজেনারেশন, যে পদ্ধতিতে, যে মিডিয়ামে প্ল্যান্টটা হচ্ছে, প্ল্যান্টলেট। এরপরের স্টেপটা আসবে ক্যালাস রিজেনারেশনের পরের স্টেপ হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন। অ্যাক্লিম্যাটিজেশন। তো প্ল্যান্ট রিজেনারেশনের পরের ধাপ যে অ্যাক্লিম্যাটাইজেশন, এখানে আমাদের পূর্ণাঙ্গ একটা, যখন মূল এবং শুট সহ একটা উদ্ভিদ হয়ে যাবে, তখন আমি অ্যাক্লিম্যাটাইজেশনে যাব। কিন্তু প্ল্যান্ট রিজেনারেশন প্ল্যান্টলেট অবস্থায় নয়, একেবারে শুট পর্যন্ত হতে হবে। ওই কারণে আমি চিত্রে দেখানোর চেষ্টা করছি কিভাবে ধীরে ধীরে
এই প্ল্যান্টলেট থেকে কিভাবে উপর দিকে আমরা পেয়েছিলাম কচি পাতা বা শুট, যেটাকে প্ল্যান্টলেট বলছিলাম, এখন নিচের দিকে রুট বের হবে এবং পরবর্তীতে রুট মিডিয়ামে সাবকালচার যদি করি তাহলে দেখো যে এই নিচের দিকে রুটগুলো অনেক বড় হয়েছে, শুটও অনেক বৃদ্ধি পেয়েছে। আর তোমরা জানো যে রুট এবং শুট উভয় অংশ না থাকলে সেখান থেকে নতুন বা পূর্ণাঙ্গ উদ্ভিদ, পরিণত উদ্ভিদ পাওয়া যাবে না। এখন এই অ্যাক্লিমাটাইজেশনটা হচ্ছে যে পূর্ণাঙ্গ যখন একটা রুট শুট সহ প্ল্যান্ট পেয়ে গেলাম, সেটাকে আমরা কালচার মিডিয়াম থেকে বের করে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করব বা ট্যাপ ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়ে তার মোল্ড সহ আমরা কি করব, টবে ট্রান্সফার করলে আমাদের রুটে মানে টবে ট্রান্সফার করার পরে প্রাকৃতিক পরিবেশে আসবে গাছটি এবং প্রাকৃতিক পরিবেশের সাথে অ্যাডাপ্টেশন করে বা খাপ খাওয়ানোর পরে একটা নতুন উদ্ভিদ প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠবে। তাহলে ইনভিট্রো অবস্থায় অর্থাৎ একটা ল্যাবরেটরিতেই ক্যালাস থেকে এক্সপ্ল্যান্ট থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে কিভাবে একটা নতুন রুট শুট সহ একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পেলাম, সেটা এই টিস্যু কালচার স্টেপটার কয়েকটা স্টেপের মাধ্যমে দেখানো হলো। এখন ওই ধাপগুলো এক নজর আমি দেখানোর চেষ্টা করব একটা চিত্রের মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে, আমি দেখাতে চাচ্ছি, এখানে হচ্ছে ম্যাচুর সিড বা ম্যাচুর এমব্রায়ো, তারপরে ক্যালাস সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে। ক্যালাসটা একটু বড় হলো, ক্যালাসটা ইয়েলো বা বাদামি বর্ণ ধারণ করে, সেখান থেকে ওই ক্যালাস থেকে ধীরে ধীরে গ্রিন হতে থাকে ক্যালাসটি। ওই গ্রিন অংশ থেকে প্ল্যান্টলেট বের হচ্ছে, পরবর্তীতে নিচে রুট উৎপন্ন হচ্ছে, হওয়ার পরেই একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ ল্যাবরেটরিতে পেয়ে গেলাম। এটাকেই আমরা বলছি টিস্যু কালচার। তাহলে টিস্যু কালচারের ধাপগুলো তোমরা দেখলে, এখানে একটা অ্যান্থার কালচারের, ওটা ম্যাচুর সিড বাদ দিয়ে অ্যান্থার কালচার বা পরাগধানী কালচার থেকে একটা পরাগধানী থেকে কিভাবে ক্যালাস হচ্ছে, ক্যালাস থেকে রিজেনারেশনের মাধ্যমে একটা নতুন উদ্ভিদ হলো ইনভিট্রো অবস্থায়, সেটাও দেখানো হচ্ছে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পিকচারটা আমি দেখাচ্ছি, এটা আমার নিজের কাজ। আমি পিএইচডি করেছি অ্যান্থার কালচারের উপরে, এটা আমার নিজস্ব পিকচার, নিজস্ব প্রোডাক্ট। এরপরে এখানে আমি যে কাজ করছিলাম ল্যাবরেটরিতে একটু দেখানোর চেষ্টা করছি। 2014-15 দিকে কাজ করছিলাম, 13 দিকে কাজ করেছি পিএইচডির একটা ল্যাবরেটরিতে। ল্যামিনা এয়ারফ্লোর ভিতরে কাজ করছি অ্যাসেপ্টিক অবস্থায়, স্টেরালাইট অবস্থায় অর্থাৎ জীবাণুমুক্ত অবস্থায়। সেখানে ল্যামিনার এয়ারফ্লোর ভিতরে যে সমস্ত ইকুইপমেন্টস ইনস্ট্রুমেন্টসগুলো নিয়ে কাজ করছি সেগুলো সবই জীবাণুমুক্ত। যে হাতটুক আমি ঢুকিয়েছি সেই হাতটুকু আমি জীবাণুমুক্ত করেছি স্পিরিট দিয়ে বা আরএস দিয়ে, রেকটিফাইড স্পিরিট দিয়ে। এবং যে যন্ত্রপাতি বা ইনস্ট্রুমেন্টগুলো দেখা যাচ্ছে সেগুলো সবগুলোই কিন্তু জীবাণুমুক্ত করা হয়েছে। এখানে ফরসেপ থেকে, তারপরে ফয়েল থেকে শুরু করে, পেট্রি ডিশ থেকে শুরু করে সমস্ত কিছু অটোক্লেভে জীবাণুমুক্ত করে নেওয়া হয়েছিল। এখানে এখন আমি যে টিস্যু কালচার তোমাদের দেখালাম, কতগুলো ধাপ দেখালাম একটা ভিডিওর মাধ্যমে, সেই ধাপগুলো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি।
তোমাদের একটু বাড়ির কাজ, আচ্ছা বাড়ির কাজ, আমি আগে তোমাদের ভিডিওটা দেখানোর, এই প্ল্যান্ট টিস্যু কালচার পর্যায়ক্রমে মানে ধীরে ধীরে কিভাবে করছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখতে থাকো কিভাবে প্রিপারেশন নিচ্ছে। এই যে মিডিয়াম তৈরি করছে, প্রিপারেশন অফ মিডিয়াটা এই যে কিভাবে পরিমাণ মতো নিচ্ছে। আবার ইলেকট্রিক ব্যালেন্সে মেপে নিতে হয়, ওখানে স্টাইরারের বিকার রেখেছে, এগুলো হচ্ছে পুষ্টি উপাদান স্টোর করে রেখেছে। এই যে স্টাইরারে ঘুরছে, এনে বিভিন্ন হরমোন বা মাইক্রো ম্যাক্রো এলিমেন্টসগুলো মেশাচ্ছে এই অটোক্লেভ মেশিন। এখানে অটোক্লেভে মিডিয়াম সহ অন্যান্য ইকুইপমেন্টসগুলো বা ইনস্ট্রুমেন্টসগুলো, বিকার ফরশেপ থেকে শুরু করে সমস্ত কিছু অটোক্লেভ করে নিচ্ছে, অর্থাৎ জীবাণুমুক্ত করে নিচ্ছে। তারপরে এই যে ল্যামিনার এয়ার ফ্লোর ভিতরে নিয়ে আসলো, স্টেরালাইজ স্টোর করছে, তাও জীবাণুমুক্ত অবস্থায়। এই দেখতে পাচ্ছ যে মিডিয়াম টেস্ট টিউব কিভাবে তারা স্টোরেজ করছে, সবই জীবাণুমুক্ত পরিবেশে। দেখো হাত কিভাবে স্টেরালাইজড করে নিচ্ছে আরএস দিয়ে। এক্স প্ল্যান্টটাকে এখন এই যে তৈরি করছে, দেখো, হ্যাঁ দেখো যে ফরসেপটাকে একটু হিট দিয়ে নিল আরো জীবাণুমুক্ত করার জন্য, যদিও অটোক্লেভ করা রয়েছে। তারপরে এখন যে মিডিয়াম নেওয়ার আগে পানি ছিল, টেস্ট টিউবে ঢেলে ফেলে দিল। এখন মিডিয়াম নিবে বিকারে, আর একটা ছোট্ট বিকারে এই বিকারটাকে ওয়াশ করে নিচ্ছে মিডিয়াম নেওয়ার আগে। এরপরে দেখো যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিল, যেন কোনো জীবাণু না যেতে পারে। তারপরে এখন আবার ফরসেপটাকে ইনোকুলেশন করবে। এখন এক্সপ্ল্যান্ট ফরসেপটাকে জীবাণুমুক্ত করে নিল। এই যে একটা সিড এই কালচার মিডিয়ামে দিয়ে দিচ্ছে, আলাদা আলাদা টেস্ট টিউবে কভার দিয়ে দিল। গ্রোথ চেম্বার এটা, যে যখন রিজেনারেশন হয়েছে কিভাবে একটা নতুন উদ্ভিদ এক্সপ্ল্যান্ট থেকে সৃষ্টি হলো তা তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরাও অনেকে প্র্যাকটিক্যালি করবে ইনশাল্লাহ বড় হয়ে। এই দেখো ক্যালাস থেকে প্ল্যান্টিলেট, নেক্সটে রুট বের হবে। এই রুট বের হয়ে গেছে, এই রুট বের হয়ে একটা পূর্ণাঙ্গ এই যে অ্যাক্লিমাটাইজেশন করা হয়েছে, অ্যাক্লিম্যাটিজেশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যাই হোক তোমাদের, তাহলে আমি পড়ালাম কি, আজকে তোমাদের ক্লাস নেওয়া হলো টিস্যু কালচারের উপরে, মূলত বায়োটেকনোলজির টিস্যু কালচার স্টেপগুলো নিয়ে আলোচনা করা হলো। কয়টি ধাপে আমরা টিস্যু কালচারটা সম্পূর্ণ করতে পারছি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা পড়বা এবং নেক্সটে অনেকেই এই বিষয়ে কাজ করবা জানি। তো এখন যেহেতু তোমরা বাড়িতে আসো, বাড়িতে থাকবে, পড়াশোনা করবে, করোনা ভাইরাস থেকে দূরে থাকবে। তো তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, সেটা বাড়ির কাজটা লিখে নাও। টিস্যু কালচার পদ্ধতির ধাপগুলোর চিহ্নিত চিত্র অঙ্কন করবে। টিস্যু কালচার পদ্ধতির ধাপগুলোর চিহ্নিত চিত্র অঙ্কন করো। থ্যাংক ইউ, ভালো থেকো, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।